ওকে, আজকের ক্লাসে আমরা অ্যামিনো অ্যাসিডের কিছু প্রপার্টি নিয়ে ডিসকাশন করব। তাহলে গত ক্লাসে আমরা বেসিক্যালি আইসো ইলেকট্রিক পয়েন্ট এবং সে তার এক্সপ্রেশন কী হবে সেটাকে আমরা বুঝেছিলাম। যদি জাস্ট একটু স্মরণ করিয়ে দিই যে আমরা নিউট্রাল অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আইসো ইলেকট্রিক পয়েন্ট বলেছিলাম 6 রেঞ্জে থাকবে, অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে থাকবে 2 থেকে 3 রেঞ্জে, আর বেসিক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে থাকবে 8 থেকে 9 রেঞ্জে। কেন এটা এইরকম রেঞ্জে থাকে সেইটা আমরা আরও কিছুটা ক্লাস যাক পরে একটু ডিসকাশন করলে সুবিধা হয়। এখন আজকে প্রথম যেটা দিয়ে শুরু করব, দেখ যে ধর এই একজন একটা কোশ্চেন তুলেছে, সেই কোশ্চেনটা পরেই বলতাম যে অ্যাসপার্টিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসপার্টিক অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে এইটা। অ্যাসপার্টিক অ্যাসিডের কোন অ্যাসিডটা বেশি অ্যাসিডিক, মানে কার পিকে কত। তাহলে এখন যদি এটাকে অ্যাকচুয়ালি বলতে হয়, বলা উচিত যে এই স্ট্রাকচারটা থেকে আমরা খেয়াল করে দেখ, আমরা যখন অ্যাসপার্টিক অ্যাসিডের এক্সট্রিম অ্যাসিডিক পিএইচ বা লো পিএইচ এর স্ট্রাকচার থাকে এইটা। এখন এই স্ট্রাকচার থেকে যখন প্রথম প্রোটনটা বেরোবে, কোন প্রোটনটা বেরোবে, এই অ্যাসিডটা প্রোটন না এই অ্যাসিডটা প্রোটন। মানে যদি এর পিএইচটাকে বাড়ানো হয়, অ্যাসপার্টিক অ্যাসিড যদি প্রোটন লুজ করে, তাহলে কে আগে প্রোটনটা লিবারেট করবে? তার মানে যে বেশি অ্যাসিডিক সে আগে লিবারেট করবে। কে বেশি অ্যাসিডিক? না এইটা হচ্ছে বেশি অ্যাসিডিক, মানে এইটাই এই কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে মোর অ্যাসিডিক বা এর লো পিকে ভ্যালু। এটা কেন বেশি অ্যাসিডিক? তার কারণ এই যে NH3+ এই গ্রুপটা আছে, এই গ্রুপটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দিস ইজ অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। মানে এর কি আছে না এর মাইনাস আই এফেক্ট আছে। আর আমরা কি জানি না মাইনাস আই এফেক্ট অপারেটস থ্রু সিগমা বন্ড, এবং যত কাছে হবে তত তার স্ট্রেংথটা বেশি। তাহলে এর মাইনাস আই এফেক্টটা এই আলফা অ্যাসিড পর্যন্ত অনেক বেশি পরিমাণে অপারেট করবে দেন এই বিটা অ্যাসিড। তাহলে এর স্ট্রং মাইনাস আই এফেক্ট সেটা এই কার্বক্সিলিক অ্যাসিডটা কাছে আছে, ফলে এর উপরে বেশি পড়বে, ফলে এই অ্যাসিডটা মোর অ্যাসিডিক দেন দিস, বা এর কি হয় না এর পিকে ভ্যালু কম হয়। সিমিলারলি ঘুরিয়ে এখন যদি কোশ্চেন করা হয় যে লাইসিনের ক্ষেত্রে কে বেশি বেসিক, মানে ধর লাইসিনের স্ট্রাকচার যদি এরকমই বলি যে এই CO2H, এই চারটে 1 2 3 4, তারপরে NH2, এই অ্যামিনটা বেশি বেসিক না এই অ্যামিনটা বেশি বেসিক, তখন আমাদের অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা নেওয়া উচিত। মানে এক্সট্রিম হাই পিএইচে লাইসিনের স্ট্রাকচার, মনো অ্যানায়নিক স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারটা থেকে এখন যদি বলবো যে এ বেশি বেসিক না এ বেশি বেসিক, তাহলে বেশি বেসিক মানে কি কে বেশি করে লোন পেয়ারটা প্রোটনকে দিতে পারে। ঠিক একই রকম কথা কার্বক্সিলেট অ্যানায়ন এর কি আছে মাইনাস আই এফেক্ট আছে। তাহলে কার্বক্সিলেট অ্যানায়নের যদি মাইনাস আই এফেক্ট থাকে, তাহলে এই লোন পেয়ারের ডেনসিটিটা বেশি অ্যাট্রাক্টেড হবে দেন দিস। তাহলে বলতে পারি এই লোন পেয়ারটা মোর অ্যাভেলেবল, এটা মোর অ্যাভেলেবল, ফলে এটাই কি হবে না মোর বেসিক। মানে এই সাইড চেন অ্যামিন অফ লাইসিন উইল বি মোর বেসিক। আবারও বলছি কার্বক্সিলেট অ্যানায়নের মাইনাস আই এফেক্টের জন্য এখান থেকে লোন পেয়ার ডেনসিটিকে বেশি এদিকে টানতে পারবে দেন দিস, ফলে এই লোন পেয়ার ডেনসিটিটা বেশি কমবে, বা ঘুরিয়ে বলতে পারি এই লোন পেয়ারটা বেশি অ্যাভেলেবল থাকবে, ফলে ওই সাইড চেনের অ্যামিনটা বেশি বেসিক হবে। বেশ, প্রথম পয়েন্টটা এইটা গেল। নেক্সট যে পয়েন্টটা আমাদের আরেকটু বলে দেওয়া উচিত যে অ্যামাইনো অ্যাসিড এই যে জুইটারায়ন স্ট্রাকচারে থাকে তার প্রুফ কি।
মানে এই যে জুইটার আয়ন স্ট্রাকচারে থাকে এর প্রুফটা কি, মানে এর কি স্ট্রাকচার বলেছিলাম NH3 প্লাস CO2 মাইনাস এই একটা অ্যালকিল গ্রুপ, এই জেনারেল স্ট্রাকচার অফ এনি অ্যামিনো অ্যাসিড। এর প্রুফ, ইনডাইরেক্ট প্রুফ দুটো কথা আমরা বলতে পারি যে যদি কোনো অ্যামিন হয়, অ্যামিন প্রাইমারি অ্যামিন, বা যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিড হয়, অ্যামিন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই কম্পাউন্ডগুলোর পোলারিটি এমন, এই কম্পাউন্ডগুলো বা ঘুরিয়ে এখন যদি বলি এরা এমন একটা পোলার হয় যে এরা ইথার সলভেন্টে সলিউবল হয়ে যায়, মানে ইথার সলভেন্টের পোলারিটি যা, দ্যাট ইজ গুড এনাফ টু সলভেট আইদার অ্যামিন অর কার্বক্সিলিক অ্যাসিড। দুটো যদি একসঙ্গে থাকে তাহলে সেও ইথারে সলিউবল হওয়া উচিত, কিন্তু দুটো একসঙ্গে থাকা মানে এই স্ট্রাকচার হওয়া উচিত, একটা অ্যামিন একটা অ্যাসিড, এই ফর্মে থাকলে সে ইথারে সলিউবল হওয়া উচিত, কিন্তু অ্যামিনো অ্যাসিড ইথারে সলিউবল হয় না, ইথারের থেকেও বেশি পোলার সলভেন্ট প্রয়োজন হয়। তার মানে ঘুরিয়ে বলতে পারি অ্যামাইনো অ্যাসিডের পোলারিটি শুধু অ্যামিন বা শুধু অ্যাসিডের থেকে অনেক অনেক বেশি, সেই জন্য ঘুরিয়ে এস্টাবলিশ করা যায় যে এরা চার্জ স্ট্রাকচার হিসাবে থাকে প্লাস এবং মাইনাস, এই জন্য এদের যে মানে পোলারিটিটা অনেক বেশি হয়, ফলে এরা ইথারেও সলিউবল হয় না। এটা একটা পয়েন্ট গেল। 2 নম্বর একটা পয়েন্ট কি বলা হয়, যেটা বলা হয় যে শুধু অ্যামিন NH2 বা শুধু কার্বক্সিলিক অ্যাসিড এদের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট 1 থেকে 3 ডিবাই এরকমই রেঞ্জে হয়, 1 to 3 ডিবাই, শুধু অ্যামিন বা অ্যাসিডের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এই 1 থেকে 3 ডিবাই এই রেঞ্জে হয়। তাহলে অ্যামিনো অ্যাসিডের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট যদি হতে হয় এই রকমই দুটোর যদি ভেক্টর সাম হয় সেও ওই ম্যাক্সিমাম 2 to 3 ডিবাই হওয়া উচিত, কিন্তু এক্সেপশনালি অ্যামিনো অ্যাসিডের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট হয় অ্যারাউন্ড 13 ডিবাই, অনেক অনেক গুণ বেশি, which indirectly says that amino acid must have a clear charge separation plus minus, ফলে কি হয় না এর একটা এক্সট্রিমলি হাই ডাই ইলেকট্রিক পয়েন্ট, সরি ডাই এক্সট্রিমলি ওই হ্যাঁ এক্সট্রিমলি পোলারিটি থাকে, যেটা হয় কত না 13 ডিবাই। বেশ, এরপরে আমরা অ্যামিনো অ্যাসিডের একটা রিয়াকশান স্টাডি করি, অ্যামিনো অ্যাসিডের জেনারেল রিয়াকশান। কি রিয়াকশান না, অ্যামিনো অ্যাসিডের কিভাবে ডিটেকশন করতে পারে, হাউ ক্যান ইউ ডিটেক্ট অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের ডিটেকশন করা হয় নিন হাইড্রিন রিয়েজেন্ট দিয়ে। নিন হাইড্রিনের কি স্ট্রাকচার, বেঞ্জিন রিং, তার সঙ্গে একটা 5 মেম্বার রিং, 5 মেম্বার রিংয়ের তিনটেই থাকে অক্সো, 5 মেম্বার রিংয়ের তিনটেই কি থাকে অক্সো, নিন হাইড্রিন। প্রথম দিকে সেমিস্টারে পড়া হতো নিন হাইড্রিন অ্যাকোয়াস মিডিয়ামে অ্যাকচুয়ালি এইরকমই স্ট্রাকচারে থাকে, ওই মাঝখানের কার্বনিলটা জেম ডাইঅল ফর্মে থাকে, টু অ্যাভয়েড সিভিয়ার ডাইপোলার রিপালশন। এরকম করে দুটো OH হয়, তারা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করে ওই ডাইপোলার রিপালশনটাকে মিনিমাইজ করে, ফলে নিন হাইড্রিন এরকম একটা স্ট্রাকচারে থাকে। এখন কোশ্চেন হচ্ছে যে নিন হাইড্রিনকে বলা হয় স্প্রে রিয়েজেন্ট। তার কি কারণ, তোরা পরে শুনবি নাম থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, TLC থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সাদা এরকম ক্রোমাটোগ্রাফি প্লেটের ওপরে অ্যামাইনো অ্যাসিডকে যদি
ক্রোমাটোগ্রাফিক্যালি সেপারেট করা যায়, তাহলে এরকম ডিফারেন্ট জায়গায় অ্যামিনো অ্যাসিডগুলো মুভ করতে থাকে। তাহলে এরা তো আর কালার্ড নয়, তাহলে কি করে বোঝা যায় না, এই প্লেটের উপরে নিনহাইড্রিনকে সলিউশন বানিয়ে সেলুন দোকানে যে স্প্রেগুলো থাকে সেরকম স্প্রে মেশিন দিয়ে যদি এর উপরে স্প্রে করে দিয়ে একটু গরম করা হয়, তাহলে নিনহাইড্রিন অ্যামিনো অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে কালার্ড কম্পাউন্ড তৈরি করে, খুব সুন্দর কালার্ড স্পট, মানে এই স্পটগুলো খুব সুন্দর রেড, ইয়েলো এই টাইপের কালার তৈরি হয়ে যায়। মানে যেখানে যেখানে অ্যামিনো অ্যাসিডগুলো মুভ করেছে সেখানে সেখানে খুব সুন্দর অরেঞ্জ, ইয়েলো, রেড এই টাইপের কালার তৈরি হয়ে যায়। সেইটাকে দেখে বোঝা যায় যে ওই জায়গাতে অ্যামাইনো অ্যাসিডটা মুভ করে ওখানেই স্টে করেছে, সেই জন্য নিনহাইড্রিনকে বলা হয় স্প্রে রিয়েজেন্ট। তাহলে আমাদের এখন জানতে হবে যে অ্যামাইনো অ্যাসিড নিনহাইড্রিনের সঙ্গে কি রিয়াকশান করে, যে রিয়াকশান করে এই ধরনের কালার স্পট ডেভেলপ করে, মানে কোন কম্পাউন্ড তৈরি হয় যার জন্য কালারটা তৈরি হয়। এইটা খুব ইম্পর্টেন্ট, প্রায় এক্সামে দেয়। তাহলে আমাদের দেখ, নিনহাইড্রিনের স্ট্রাকচারটাকে যদি নর্মাল স্ট্রাকচারটা ড্র করি যে এই রকমই, এই কিটো, এই কিটো, অ্যামিনটাকে বাঁ দিকে রাখ, আরটাকে এখানে রাখলাম, মানে কমন একটা অ্যামাইনো অ্যাসিড, যে কোনো অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই নিনহাইড্রিন এই একটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিন কার্বনিলের সাথে প্রথমে রিয়াকশন করবে, কি হবে না জল বেরিয়ে যাবে। তাহলে এরকম একটা রিয়াকশন হতে পারে, সবাই আমরা জানি অলরেডি যে এই ডবল বন্ড ও, এই ডবল বন্ড ও, এই ডবল বন্ড এন, এই আর সি ডবল বন্ড ও, এই যেরকম করে ভেঙে স্ট্রাকচারটাকে ড্র করি। এই স্ট্রাকচারটা যেই তৈরি হলো, যখন হিট করা হচ্ছে এ ডিকার্বক্সিলেশন করে, এটা এই গেল, এটা এই গেল, এটা যে কোনো একদিকে গিয়ে এরকম করে খুলে গেল, হয় নিচে বা উপরে সেম। তাহলে কি হবে, হবে এইরকমই, এই 5 মেম্বার রিং, এটা ডবল বন্ড, এটা ও মাইনাস, এই এন, এই ডবল বন্ড, এখানে কি থাকবে সিএইচ আর, কারণ এটা কি হয়ে গেছে ডিকার্বক্সিলেট করেছে, এখানে তো সি আছে, তো এখানে কে আছে সিএইচ, ফলে এই ডবল বন্ড সিএইচ আর। জল যেটা বেরিয়ে গেছে সেই জল এই কন্ডিশনে এই বন্ডটাকে হাইড্রোলাইজ করবে। ওই বন্ডটাকে হাইড্রোলাইজ এখন যদি করে তাহলে কি তৈরি হবে না, এই ডবল বন্ড ও, এই ডবল বন্ড ও মাইনাস, এটা হবে NH2, this compound is converted to NH2। ফাইনালি কি হবে না, এই অ্যামিনটা আরেক মোল নিনহাইড্রিনের সঙ্গে, সেটাকে ঘুরিয়ে লিখি, এই 5 মেম্বার, এই এটাকে এরকম করে ঘুরিয়ে ড্র করলাম। এই অ্যামিনটা আরেকটা নিনহাইড্রিনের মাঝখানের কার্বনিলের সঙ্গে বিক্রিয়া করবে, করলে কি স্ট্রাকচারটা আসবে, বেশ বড় স্ট্রাকচারটাকে যদি করি, এই ডবল বন্ড ও, এই ডবল বন্ড ও মাইনাস, এই এন, এই ডবল বন্ড, এই 5 মেম্বার রিং, এই 6 মেম্বার রিং, এই ডবল বন্ড ও, এই ডবল বন্ড, এইরকম একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেল। দেখ, এই কম্পাউন্ডটা একটা এক্সটেন্ডেড কনজুগেশনে আছে। এই কম্পাউন্ডটার ল্যামডা ম্যাক্স হয় অ্যারাউন্ড 570 ন্যানোমিটার। এইটাকে বলা হয় রুহেম্যানস পার্পেল। এটা মুখস্থ করতে হবে। তার মানে সমস্ত অ্যামিনো অ্যাসিড, মানে যে, কারণ এই আটটা কি নিয়েছে কমন, তাহলে সমস্ত অ্যামিনো অ্যাসিড নিনহাইড্রিনের সঙ্গে এই মেকানিজমে বিক্রিয়া করে এরকম একটা কম্পাউন্ড তৈরি করে, যেটা কিনা পুরোটাই এক্সটেন্ডেড কনজুগেশনে আছে, যার ল্যামডা ম্যাক্স হয় 570 মানে কোথায় পড়ছে, সেটা ভিজিবল রেঞ্জে পড়ছে এবং সেটা প্রায় 700-র দিকে, ফলে সেটা ওইটা লাল, ইয়েলো, অরেঞ্জ
পার্পেল এই টাইপের কালার তৈরি করে, যেটাকে বলা হয় রুহেম্যান্স পার্পেল। এই ল্যামডা ম্যাক্স ভ্যালুটা মুখস্থ করতে হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা কোশ্চেন আমাদের করে কি, যে সমস্ত অ্যামিনো অ্যাসিড কি নিনহাইডিনের সঙ্গে একই রকমই বিহেভ করে? অ্যান্সারটা হচ্ছে না, সব অ্যামিনো অ্যাসিড একই রকমই বিহেভ করে না। কে সেপারেট করে বিহেভ? না প্রোলিন যে কিনা সাইক্লিক অ্যামিনো অ্যাসিড বিহেভস ডিফারেন্টলি উইথ ninhydrin, but all other amino acid behave similarly with ninhydrin। তাহলে এখন আমাদের জানতে হবে যে সাইক্লিক অ্যামিনো অ্যাসিড যে কিনা প্রোলিন, সে কিভাবে বিক্রিয়া করে, তার বিক্রিয়ার স্টাইলটা একটু অন্য, মানে একই রকমই পুরোটা হয় না। এটাকে এরকম করে লিখি, প্রোলিন 5 মেম্বার রিং, এই লিখলাম CO2H। তাহলে এখানে কি হবে? জল হয়ে বিক্রিয়া হবে, আমরা জানি ব্যাপারটা। এই 5 মেম্বার রিং, এই ডবল বন্ড ও এই ডবল বন্ড, এই ডবল বন্ড N, এটা সেকেন্ডারি অ্যামিন ছিল, ফলে কি হবে? এখানে একটা প্লাস চার্জ আসবে। এটা কি হবে? হিটিং কন্ডিশনে ডিকার্বক্সিলেট, এটা এই খুলে যাবে, খুলে গিয়ে কি হবে? এইটা এই ডবল বন্ড ও, এইটা O মাইনাস, এই N, এটা 5 মেম্বার রিং, এখানে ডবল বন্ড, এটা প্লাস। তাহলে দেখ, এটা একটা অলরেডি প্লাস মাইনাস চার্জ তৈরি হয়ে গেল। এ আর নো ফার্দার হাইড্রোলিসিস, এর কোনো আর হাইড্রোলিসিস হয় না, এটা এই স্টেজেই থেমে যায়। ফলে এইটার ল্যামডা ম্যাক্স হয় 440 ন্যানোমিটার, NN 440 ন্যানোমিটার। এই সাইক্লিক অ্যামাইনো অ্যাসিড এক মোলের সাথে বিক্রিয়া করে এই স্টেজেই থেমে যায়, মানে ডিকার্বক্সিলেশন স্টেজেই থেমে যায়। ও আর ফার্দার হাইড্রোলিসিস হয়ে আবার যে 1 মোল নিনহাইডিনের সঙ্গে জুড়ে যাওয়ার যে বিক্রিয়াটা আমরা যেটা প্রথমে দেখিয়েছি, বাকি সমস্ত আসাইক্লিক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে সেটা এখানে হয় না। তাহলে এই দুটো ল্যামডা ম্যাক্স ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে, 570 আর কত বললাম? 440। বেশ, এই ব্যাপারটা গেল। এবারে আমরা আস্তে আস্তে ঢুকি মেন যে বিক্রিয়া, অ্যামিনো অ্যাসিডের যেটা মেন বিক্রিয়া, যার জন্য অ্যামিনো অ্যাসিডটাকে পড়া, তাকে আমরা বলবো কাপলিং রিয়াকশন। অ্যামিনো অ্যাসিডের কাপলিং রিয়াকশন মানে কি না, যখন দুটো অ্যামিনো অ্যাসিড একে অপরের সাথে জুড়ে যায় তখন তাকে বলে কাপলিং করা। মানে এই যে 20টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এরা একের পর এক যদি পর জুড়তে থাকে, মানে ঠিক ট্রেনের বগিগুলো পরপর যেভাবে জুড়ে যায়, ট্রেনের বগি জোড়াকেও কাপলিং বলে। ঠিক এখানেও আমরা ওই অ্যামিনো অ্যাসিডকে পরপর জুড়ে যাওয়াকেও কি আমরা বলবো? কাপলিং। মানে ধর এইরকম একটা NH2, এইটাকে লিখছি R1 CO2H প্লাস NH2 R2 CO2H প্লাস NH2 R3 CO2H প্লাস আরো আছে। এই অ্যাসিডের সাথে এর অ্যামিন জুড়ে যাবে, এর অ্যাসিডের সাথে এটার অ্যামিন জুড়বে, পরপর এরকম করে জুড়তে থাকবে। তাহলে জুড়ে গেলে কে বেরিয়ে যাবে? মাইনাস ওয়াটার। কে বেরিয়ে যাবে? মাইনাস ওয়াটার। তাহলে কি বন্ড তৈরি হবে? NH2, এটা R1, এখানে হবে C ডবল বন্ড O, এখানে হবে NH। এবারে দেখ, ঘুরিয়ে লিখলে R2টা এখানে আসবে,
এখানে হবে সি ডবল বন্ড ও NH, এখানে তৈরি হবে R3 সি ডবল বন্ড, এরকম করতে করতে যাবে। এই যে প্রথম এই বন্ডটা তৈরি হলো, এইটাকে কেমিক্যালি আমরা বলবো অ্যামাইড বন্ড। কেমিক্যালি আমরা বলবো অ্যামাইড বন্ড। এই বন্ডটাও যে তৈরি হলো, অল আর অ্যামাইড বন্ড। তাহলে অ্যামিনো অ্যাসিড কাপলিং রিঅ্যাকশন করলে কে রিঅ্যাকশন করছে? না একটা অ্যাসিডের সাথে আর একটা অ্যামিন বিক্রিয়া করছে। একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অন্য অ্যামিনো অ্যাসিডের অ্যামিন বিক্রিয়া করে কি বের করে দেবে? জল বের করে দেবে। দিলে কি বন্ড তৈরি হবে? না অ্যামাইড বন্ড তৈরি হবে। তাহলে যে কোনো জায়গাতে CONH এই বন্ডটাকে বলা হয় অ্যামাইড বন্ড, যে কোনো জায়গাতে। এখন এই অ্যামাইড বন্ড যখন ফর্ম হচ্ছে বিটুইন অ্যামাইনো অ্যাসিড, তখন সেই বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড খুব ইম্পর্টেন্ট। বায়োলজিক্যাল কেমিস্ট্রির আস্তে আস্তে শিখতে গেলে প্রথম এই টার্মটা জানতে হবে। দ্য পেপটাইড বন্ড বিটুইন অ্যামাইনো অ্যাসিডস আর কল্ড পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, এই পেপটাইড বন্ডের জন্যই সারা জীব জগৎ এক্সিস্ট করছে। আমরা দাঁড়িয়ে আছি, সমস্ত হিউম্যান বিং যা কিছু হচ্ছে সবার মূলেই কিন্তু এই পেপটাইড বন্ড। বেশ, তাহলে এই প্রথমে একটু রিক্যাপিচুলেট করি। পেপটাইড বন্ড মানেই নিশ্চয়ই খেয়াল থাকবে যে IR স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি 1680 সেন্টিমিটার ইনভার্স, এরকম একটা রেঞ্জে আসে। কার? না এই কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। এগুলো যেন খেয়াল থাকে। তাহলে আমাদের এই ক্লাসে প্রথমে শিখতে হবে যে সিনথেটিক্যালি, ন্যাচারালি নয়, সিনথেটিক্যালি ল্যাবরেটরিতে দুটো অ্যামিনো অ্যাসিডকে কিভাবে জোড়া লাগানো যায়, কিভাবে দুটো অ্যামিনো অ্যাসিডকে এইভাবে জোড়া লাগানো যাবে। হাউ টু মেক কাপলিং রিঅ্যাকশন, হাউ টু মেক বন্ড between acid and amine, how to make bond between acid and amine। তাহলে সেটা যদি জানতে হয় তাহলে আমাদের এরকম করে যদি লিখি, নরমাল স্ট্রাকচার সি ডবল বন্ড OH প্লাস লিখলাম NH2, ঠিক তো? এবারে কমন সেন্স কি বলছে? না কমন সেন্স বলছে না অ্যামিনটা হচ্ছে নিউক্লিওফাইল, অবশ্যই নিউক্লিওফাইল আমরা জানি। তাহলে অ্যামিন এখানে অ্যাটাক করলে কি হবে? এই বন্ডটা খুলে যাবে, তাহলে এটা হবে O মাইনাস, আর একটা এখানে কে এলো OH, এখানে কে আসবে NH। এই অ্যাটাক করলো, এটা এবারে বেরিয়ে যাবে, মানে H আর OH জল বেরিয়ে যাবে। এরকম একটা ধারণা করা উচিত যে অ্যামিনটা কার্বক্সিলিক অ্যাসিডের এখানে অ্যাটাক করবে। কিন্তু প্রথমেই যে সমস্যাটা, যে অ্যামিনটা নিউক্লিওফাইল মানলাম, যে সেন্টারে অ্যাটাক করে এই যে কার্বনিলের কার্বন সেন্টারটা, ইট শুড বি ইলেকট্রোফিলিক, না হলে অ্যাটাক হবে না। ভাষাটা এইভাবে খেয়াল রাখবি, ইট শুড বি মানে এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সেন্টারটা should be enough electrophilic so that the nucleophilicity of the amine should match, মানে এর নিউক্লিওফিলিসিটি এর ইলেকট্রোফিলিসিটির সঙ্গে ম্যাচ করলে তবেই অ্যাটাকটা হবে। এখন অ্যামিনের নিউক্লিওফিলিসিটি আছে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড সে কিন্তু এনাফ ইলেকট্রোফিলিক নয়, নট এনাফ ইলেকট্রোফিলিক। কে? না অ্যাসিডের কার্বনিল। কেন? না এই অক্সিজেনটার কি আছে? প্লাস আর এফেক্ট আছে। অ্যাসিডের ওই অক্সিজেনের এই লোন পেয়ার প্লাস আর এফেক্টের জন্য অ্যাসিডের এই কার্বনিলের উপরে সাফিসিয়েন্ট ডেল প্লাস চার্জ তৈরি হয় না, ফলে অ্যামিন দিয়ে যে অ্যাটাকটা হবে সেই অ্যাটাকটা হয় না। তাহলে পুরো সমস্যা, মানে অ্যামিন অ্যাসিডকে মিশিয়ে দিলাম, অ্যামিন আর অ্যাসিডকে মিশিয়ে দিলাম,
বা দুটো অ্যামিনো অ্যাসিডকে মিশিয়ে দিলাম, আমরা এক্সপেক্ট করলাম যে মিশিয়ে দিলেই বোধহয় ওরা কাপলিং রিয়াকশন করে ফেলবে বা জুড়ে যাবে। মোটেও না, এরা কখনোই জুড়বে না। কেন না, কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনিল সেন্টারটা এনাফ ইলেকট্রোফিলিক নয়। ফার্স্ট পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাকে যদি কাপলিং রিয়াকশনটা করতে হয় তাহলে কি করতে হবে না, কার্বক্সিলিক অ্যাসিডের ওই সেন্টারটাকে এনাফ ইলেকট্রোফিলিক সেন্টারে কনভার্ট করতে হবে, এনাফ ইলেকট্রোফিলিক সেন্টারে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট করার মেথড কি না, কার্বক্সিলিক অ্যাসিডকে তার অন্য কোনো ডেরিভেটিভে কনভার্ট করতে হবে, সো দ্যাট দ্য কার্বনিল সেন্টার বিকেম এনাফ ইলেকট্রোফিলিক। তাহলে অ্যাসিড ইলেকট্রোফিলিক নয়, ইজিয়েস্ট ওয়ে টু কনভার্ট ইট ইলেকট্রোফিলিক, ইউ শুড কনভার্ট দ্য কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যান অ্যাক্টিভ এস্টার। অ্যাক্টিভ এস্টারে কনভার্ট করা উচিত, মানে অ্যাসিডটাকে অ্যাক্টিভ এস্টার। এই অ্যাক্টিভ এস্টারটা সম্বন্ধে এবারে আমাদের জানতে হবে যে কোন ধরনের রিয়েজেন্ট দিয়ে অ্যাসিডকে অ্যাক্টিভ এস্টারে কনভার্ট করা যেতে পারে। সেই কম্পাউন্ডের নাম হচ্ছে কার্বোডাইইমাইড। কার্বোডাইইমাইড টাইপের কম্পাউন্ড দিয়ে অ্যাসিডকে অ্যাক্টিভ এস্টারে কনভার্ট করা যায়। কার্বোডাইইমাইডের স্ট্রাকচার হচ্ছে এইটা, একটা কার্বন থেকে দুটো ডবল বন্ড বেরিয়ে গেছে, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, এদিকে কিছু একটা গ্রুপ আছে, এদিকে কিছু একটা গ্রুপ আছে। এই যে লিঙ্কেজ, এই সি ডবল বন্ডের এই লিঙ্কেজটাকেই বলা হয় কার্বোডাইইমাইড লিঙ্কেজ। কার্বোডাইইমাইড লিঙ্কেজ কি হবে না, যেই কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে কার্বোডাইইমাইডকে মিশিয়ে দেওয়া হয় তখন সঙ্গে সঙ্গে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিডটা এই কার্বোডাইইমাইডের কার্বনে অ্যাটাক করবে, যে কোনো একদিকের এটা খুলে যাবে। যেই খুলে যাবে কি হবে, সি ডবল বন্ডেড ও ও এই অক্সিজেন কোথায় অ্যাটাক করেছে, এই কার্বনে, একদিকে কি থাকলো ডবল বন্ড এন, অন্যদিকে কি হলো সিঙ্গেল বন্ড এন এইচ, মানে এই এইচটা এখানে চলে এলো। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকেই বলা হয় অ্যাক্টিভ এস্টার। মানে এই মলিকিউলটাই তৈরি হয়ে গেল কি না, অ্যাক্টিভ এস্টারে কনভার্ট হয়ে গেল। ছিল অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, when carbodiamide is added to active acid it is converted to active ester. Now this carbonyl center is enough electrophilic, মানে এই টানছে ও টানছে, ফলে পুরো টানটা ওদিকে আছে, এই কার্বনিল সেন্টারটা এনাফ ইলেকট্রোফিলিক সেন্টারে কনভার্ট হয়ে গেল। তখন কি করবে না, অ্যামিন হই হই করে মনের আনন্দে এখানে অ্যাটাক করে বসবে, একদম অটোমেটিক্যালি অ্যাটাক করবেই করবে। অ্যাটাক করলো, বড় হয়ে গেছি সেটা এই খুলবে, ব্যাকে আসবে, সেটাকে আমরা আর না দেখিয়ে এই অ্যাটাক করলো, এই বন্ডটা ভেঙে এখানে এলো, এই দিকের ডবল বন্ডটাও ভেঙে গেল। তাহলে কি তৈরি হয়ে গেল, এখানে সি ডবল বন্ড ও এনএইচ এই তৈরি হয়ে গেল, আর ওই দিকেরটা কি হলো, এইটা হয়ে গেল সি ডবল বন্ডেড ও, এদিকে একটা অ্যামিন, এদিকে একটা অ্যামিন। তাহলে এই কম্পাউন্ডটা আমাদের বাই প্রোডাক্ট, আর এইটা আমাদের কি পেয়ে গেলাম না, এই অ্যামাইড লিঙ্কেজ তৈরি হয়ে গেল, অ্যামাইড লিঙ্কেজ পেপটাইড বন্ড তৈরি হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম কি না, এই কার্বোডাইইমাইড দিয়ে অ্যাসিড অ্যামিনের মধ্যে কাপলিং করানো যায়। এখন এইটা তো একটা জেনারেল আইডিয়া নিচ্ছি, তাহলে সত্যি সত্যি একটা কার্বোডাইইমাইডের স্ট্রাকচার নেই আর দুটো অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার নেই, খুব সহজ নেই। প্রথমে কোনো অবশ্যই আমরা ক্রিটিক্যালের মধ্যে যাব না। ধর আমরা গ্লাইসিন আর অ্যালানিনের মধ্যে পেপটাইড বন্ড করতে চাই,
মানে এই NH2 এই CO2H এই NH2 এই CO2H এই ইথাইল, এদের মধ্যে এই বন্ডটা করতে চাই, কি তৈরি হবে? এই C ডবল বন্ডেড ও NH এই CH3CO2H, এই অ্যামাইড বন্ডটা তৈরি করতে চাই। খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখ, দিস অ্যামাইড বন্ড ইজ ফর্মড বাই দ্য কার্বক্সিলিক অ্যাসিড অফ গ্লাইসিন, গ্লাইকে লেখা হয় ইন শর্ট GLY, and amine of the alanine মানে এলা, গ্লাই আর এলা। তাহলে আমাদের কি করব না NH2 C ডবল বন্ড OH নেব, এর সাথে একটা কার্বোডাইমাইড দেব, কার্বোডাইমাইডের কি নাম? DCC, DCC। আগে স্ট্রাকচারটা লিখি, C ডবল বন্ড N, C ডবল বন্ড N, এদিকে একটা সাইক্লোহেক্সেন, এদিকে একটা সাইক্লোহেক্সেন। এই মলিকিউলের নাম হচ্ছে DCC, মানে এর নাম হচ্ছে ডাই সাইক্লোহেক্সাইল, ডাই সাইক্লোহেক্সাইল কার্বোডাইমাইড, ডাই সাইক্লোহেক্সাইল, এই যে DCC, ডাই সাইক্লোহেক্সাইল কার্বোডাইমাইড। কি হবে? আমরা অলরেডি পড়েছি, এই অ্যাটাক করলো, এই খুলে গেল, তাহলে কি হবে? NH2 C ডবল বন্ডেড ও C তে অ্যাটাক করেছে, ডবল বন্ড N এই সাইক্লোহেক্সেন, সিঙ্গেল বন্ড NH এই সাইক্লোহেক্সেন। এই আমার হলো, যে এটা হয়ে গেল, এবারে কি অ্যাটাক করবে না অ্যালানিনের অ্যামিন অ্যাটাক করবে CH3, এই অ্যাটাক করলো, এটা এই গেল, এই খুলে গেল, তাহলে কি পেয়ে গেলাম? যেটা ডিজায়ার প্রোডাক্টটা কি হলো? এই C ডবল বন্ড ও NH এই CH3 এই CO2H, এই আমাদের পেপটাইড বন্ডটা তৈরি হয়ে গেল। আর ওই বাই প্রোডাক্টটা কি হবে? C ডবল বন্ড ও NH এই সাইক্লোহেক্সেন, NH এই সাইক্লোহেক্সেন। এই মলিকিউলের কি নাম? এই মলিকিউলের নাম হচ্ছে DCU। দেখ, এই বন্ডটা একটা ইউরিয়া বন্ড, CO অ্যামিন অ্যামিন, CO NH2 কি নাম? ইউরিয়া। তার পাশে কি আছে? সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন, তাহলে এর নাম হচ্ছে ডাই সাইক্লোহেক্সাইল ইউরিয়া, ডাই সাইক্লোহেক্সাইল ইউরিয়া, ওটা একটা বাই প্রোডাক্ট। এখন দেখ, আমাদের এইখানে এই যে দুটো অ্যামিনো অ্যাসিডকে কাপলিং করছি DCC দিয়ে, এইটা আমাদের এক্সপেকটেশন ছিল যে এরকম একটা কম্পাউন্ড পাওয়া, উদ্দেশ্য পাওয়া, এইভাবে আমরা বুঝলাম, যে মানে করে ফেললাম। এখন এখানে করতে গেলে সিভিয়ার বেশ কিছু প্রবলেম আসবে। কি প্রবলেম আসবে না, প্রথম যে বক্তব্যটা দেখ, অ্যাকচুয়ালি কি করা হয় না, অ্যাকচুয়ালি যেটা মানে করা হয় যে গ্লাইসিন মেশানো হলো, অ্যালানিন মেশানো হলো, DCC মেশানো হলো, এই তো আমাদের রিয়েজেন্ট। এখন কোশ্চেন হচ্ছে, গ্লাইসিনের কার্বক্সিলিক অ্যাসিড DCCর সঙ্গে বিক্রিয়া করে অ্যাক্টিভ এস্টার তৈরি করতে পারে, তাহলে কম্পিটিশনে অ্যালানিনেরও কার্বক্সিলিক অ্যাসিড DCCর সাথে বিক্রিয়া করে অ্যাক্টিভ এস্টার তৈরি করতে পারে, তাহলে আমরা দুটো অ্যাক্টিভ এস্টার পেতে পারি। দুটো যদি অ্যাক্টিভ এস্টার তৈরি এখন আমার হয়, যদি স্ট্রাকচারটাকে লিখি, NH2 একটা আছে, আর একটা যদি লিখি যে এই CH3 C ডবল বন্ডেড ও C ডবল বন্ডেড N, CY মানে সাইক্লোহেক্সেন, NH CY মানে সাইক্লোহেক্সেন, তাহলে যদি এটাকে মুছে দেই এখন, তাহলে এই একটা অ্যাক্টিভ এস্টার আর ওই একটা অ্যাক্টিভ এস্টার, তাহলে এই অ্যাক্টিভ এস্টারে গ্লাইসিন অ্যাটাক করতে পারে, মানে গ্লাইসিনের অ্যামিন অ্যাটাক করতে পারে, এই অ্যাক্টিভ এস্টারে অ্যালানিনেরও অ্যামিন অ্যাটাক করতে পারে, সেও কম্পিটিশনে অ্যাটাক করতে পারে, এই অ্যাক্টিভ এস্টারে গ্লাইসিনও অ্যাটাক করতে পারে, এই এই অ্যাক্টিভ এস্টারে অ্যালানিনও অ্যাটাক করতে পারে। তাহলে এখান থেকে দুটো প্রোডাক্ট, এখান থেকে দুটো প্রোডাক্ট, ফলে আমরা কি পেতে পারি? চারটে প্রোডাক্ট পেতে পারি।
সেই চারটে প্রোডাক্ট হবে কেমন এইরকমই, NH2 CH3 C ডবল বন্ড O NH এই CO2H, মানে এইটা হচ্ছে এলা আর এই দিকটা হচ্ছে গ্লাই, আর এইটা NH2 এই CH3 C ডবল বন্ডেড O NH CH3 CO2H, এই দিকটা এলা এই দিকটাও এলা। এবারে এইটা NH2 C ডবল বন্ড O NH CH2 CO2H, এই দিকটাও গ্লাই এই দিকটাও গ্লাই। আর একটা অপশন কি থাকলো, NH2 C ডবল বন্ড O NH CH3 CO2H, এই দিকটা গ্লাই এই দিকটা এলা। খুব সাবধানে, আবার পরের দিন বলবো, এই চারটেই কিন্তু ডিফারেন্ট কম্পাউন্ড, সব কিন্তু একই নয়, এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল গ্লাই এলা তৈরি করার এই ডাইপেপটাইডটা, মানে গ্লাইসিনের কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালানিনের অ্যামিনের বিক্রিয়াতে এই কম্পাউন্ডটা পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা কি পাবো না চারখানা কম্পাউন্ড পেতে পারি, এই তিনটে বাই প্রোডাক্টও আমরা পেয়ে যাব। তাহলে এইখান থেকে আমরা পরের দিন পড়ব যে এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য কিভাবে প্রোটেকশন ডিপ্রোটেকশন কেমিস্ট্রির ইন্ট্রোডাকশন হয়েছে ইন টার্মস অফ, এইটাকে বলা হয় পেপটাইড সিনথেসিস। এই বন্ডটাকে কি বলছি, পেপটাইড। তাহলে অ্যামিনো অ্যাসিডের মধ্যে কাপলিং করলে পেপটাইড তৈরি হয়, সেই কেমিস্ট্রিটাকে বলা হচ্ছে পেপটাইড সিনথেসিস। এই পেপটাইড সিনথেসিসে কিভাবে ডিজায়ার প্রোডাক্ট তৈরি করা যায় বাই ইন্ট্রোডিউসিং প্রোটেকশন অ্যান্ড ডিপ্রোটেকশন, সেই কেমিস্ট্রি আমরা পরের দিন শুরু করব।